হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে মোশন ইন এ প্লেন এই চ্যাপ্টারের 9 নম্বর পার্টেতে ইউনিফর্ম সার্কুলার মোশন এই টপিকের উপরে নিউমেরিক্যাল প্রবলেমগুলো সমাধান করাবো। কারণ লাস্ট পার্ট অর্থাৎ 8 নম্বর পার্টেতে আমি তোমাদের ইউনিফর্ম সার্কুলার মোশনের থিওরি আলোচনা করেছিলাম। সেই থিওরির উপরে নিট বা জয়েন্টে কেমন টাইপের কোশ্চেন আসে সেরকমই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সবথেকে সহজ করে বোঝানোর চেষ্টা করব। সেই জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোথায় স্কিপ করবে না। আর যদি চ্যানেল নতুন থাকো অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে অবশ্যই লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। কারণ আজকে যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো সমাধান করাবো সেটা সবথেকে ইজিভাবে সমাধান করাবো এবং এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে একদম এনসিইআরটি বই থেকে তুলে অর্থাৎ এনসিইআরটি বইয়ের লাইন বাই লাইন তুলে কিছু কোশ্চেন আছে যেগুলো তোমাদের জানতে হবে এবং এখান থেকে এরম টাইপেরই কোশ্চেন নিট বা জয়েন্টে আসে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবে আজকে যে কোশ্চেনগুলো ডিসকাস করবো সেগুলো অনেকেই তুমি সমাধান করতে পারবে। তাহলে এবার আমরা 1 নম্বরতে স্টার্ট করবো। কোশ্চেন নাম্বার 1, 2 এই নাম্বার হিসাবে আমরা লিখবো। কোনে তোমরা প্রথম হেডিং দাও ইউনিফর্ম সার্কুলার মোশন প্রবলেম সলভ সমাধান বা প্রবলেম সলভ, অর্থাৎ এই পার্টিকুলার এই টপিকের উপরেই আজকের ভিডিও হবে। ওকে, তার প্রথম কোশ্চেনটা দেখে নাও। প্রথম কোশ্চেনটা কী আছে দেখে নাও, স্ক্রিনেও কোশ্চেনটা থাকবে, তো স্ক্রিন থেকে তোমরা কোশ্চেনটা টুকে নিতে পারবে। কোশ্চেনটা কী আছে দেখে নাও। দ্য টার্ম সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন ওয়াজ প্রপোজড বাই অপশান এ হাইগেন্স, অপশান বি কেপলার, অপশান সি নিউটন, অপশান সি গ্যালিলিও। কোশ্চেনটা আরেকবার বলছি, আমি বাংলায় বুঝিয়ে দেবো, সেই জন্য চিন্তার কোনো বিষয় নেই। কোশ্চেন ইংলিশে থাকলেও তার বাংলা মানে কী হবে পুরো কনসেপ্টটা দেবো বা নিউমেরিক্যাল যেমন প্রবলেম করাবো সেইগুলো তোমাদের দেবো। ওকে, দ্য টার্ম সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন অর্থাৎ অভিকেন্দ্রিক ত্বরণ এই নামটা ওকে ওয়াজ প্রপোজড বাই কে দিয়েছিলেন, কে প্রথম এই নামটা দিয়েছিলেন। এইটা কিন্তু আমি থিওরিতে ডিসকাস করেছিলাম। থিওরি প্রথমে শেষের দিকে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন যেমন বের করেছিলাম, তারপরে কে নাম দিয়েছিল সেখানে কে আগে কে পরে সবই বলেছিলাম। এখানে অপশানগুলো দেখে নাও, এই কোশ্চেন অপশানগুলো এত ক্লোজলি আছে যেখানে মিস্টেক হয়ে যাওয়ার চান্সটা অনেক বেশি। প্রথম অপশান দেখে নাও হাইগেন্স আছে, অপশান বি কেপলার আছে, অপশান সি নিউটন আছে, অপশান ডি গ্যালিলিও আছে। তো এখানে সঠিক উত্তর হবে কি নিউটন। ওকে, তাহলে 1 নম্বরের উত্তর হচ্ছে কি 1-এর সি হচ্ছে নিউটন। তার নিউটন হচ্ছে সঠিক উত্তর। নিউটনই প্রথম দিয়েছিলেন। নিউটন এবং হাইগেন্সের মধ্যে একটা চলছিল যে হাইগেন্স প্রথম নাম দিয়েছে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন, কিন্তু এর আগে নিউটন কিন্তু বলে দিয়েছিল। ওকে, কিছু কয়েকটা থিওরি আছে, তারপর নিউমেরিক্যাল প্রবলেম সমাধান করবো। থিওরি কিছু জানতে হবে, কারণ থিওরির উপরে কেমন কোশ্চেন আছে সেই কোশ্চেনটা জানতে হবে আর নিউমেরিক্যাল প্রবলেমগুলো সমাধান করতে হবে। তো নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট 2 নম্বর কোশ্চেন কি, সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন ইজ, সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন বা অভিকেন্দ্র ত্বরণ হচ্ছে অপশান এ কনস্ট্যান্ট ভেক্টর, অপশান বি কনস্ট্যান্ট স্কেলার, অপশান সি ম্যাগনিটিউড চেঞ্জিং ভেক্টর, অপশান ডি নট কনস্ট্যান্ট ভেক্টর। কোশ্চেনটা আরেকবার ভালো করে বলে দিচ্ছি দেখে নাও যে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন ইজ অভিকেন্দ্র ত্বরণ হলো অপশান এ প্রথম হচ্ছে কি কনস্ট্যান্ট ভেক্টর একটা ধ্রুবক ভেক্টর, অপশান বি কনস্ট্যান্ট স্কেলার একটা ধ্রুবক স্কেলার, অপশান সি ম্যাগনিটিউড চেঞ্জিং ভেক্টর মানে একটা মানের পরিবর্তনশীল ভেক্টর যার মান পরিবর্তন হয়, অপশান ডি হচ্ছে নট কনস্ট্যান্ট ভেক্টর। তাহলে এর বেসিক থিওরিটা আমাকে বুঝতে হবে। আগে এর ম্যাথামেটিক্যাল ডেরিভেশনটা কী জানতে হবে। 2 নম্বরটা দেখে নাও কী আছে দেখে নাও, এসি সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন ইকুয়াল টু ছিল কি v²/r, তাই না? তার মানে এর ম্যাগনিটিউডটা কী দেখে নাও এসি ইকুয়াল টু v²/r। তাহলে এর মানটা কিন্তু ধ্রুবক যে কোনো জায়গায় যাক, অর্থাৎ যদি আমরা জানি যে কোনো বৃত্তাকার পথে যখন কোনো পার্টিকেল মুভ করে তার ভেলোসিটি কী হয় স্পর্শক বরাবর, বেগ স্পর্শক বরাবর হয়, ত্বরণটা এই বরাবর হয়, এটাকে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন বলে। এবং এই ত্বরণের মান হচ্ছে কি এসি ইকুয়াল v²/r। এবার দেখে নাও এই মানটার পার্টিকেল যেখানে থাকুক যেই জায়গায় থাকুক এর যে অভিকেন্দ্র যে ত্বরণ হবে সেই ত্বরণের মানের কোনো পরিবর্তন হবে না। যেটা পরিবর্তন তার দিকের অভিমুখের বা ডাইরেকশানের পরিবর্তন হয়। সেটা হচ্ছে কি যখন পার্টিকেল এখানে থাকে এই অভিমুখ বরাবর হবে, যখন পার্টিকেলটা এখানে থাকে তার ত্বরণটা এই অভিমুখ বরাবর হবে। দেখেন প্রত্যেকটা জায়গায় ত্বরণের অভিমুখ চেঞ্জ হচ্ছে এবং সেটা মানে সেন্টার অনুযায়ী অর্থাৎ কেন্দ্রমুখী হচ্ছে। ওকে, অর্থাৎ দেখে নাও যদি ত্বরণের ডাইরেকশান এই দিকে হতো তাহলে এখানেও যদি একই থাকতো তাহলে ডাইরেকশানটা এই দিকে হতো। কিন্তু দেখে নাও বস্তুটা বিভিন্ন বৃত্তাকার পথে ঘোরার সময় বিভিন্ন বিন্দুতে তার অভিকেন্দ্র ত্বরণের অভিমুখটা সব জায়গায় পরিবর্তন হচ্ছে, কিন্তু একটা জিনিসের পরিবর্তন হচ্ছে না, সেটা হচ্ছে কি ম্যাগনিটিউড বা মানের।
তাহলে এখানে বলা যেতে পারে ডাইরেকশন চেঞ্জ হবে কিন্তু ম্যাগনিটিউড চেঞ্জ হবে না। তাহলে প্রত্যেকটারই ভুল আছে। অপশান ডি দে নট এ কনস্ট্যান্ট ভেক্টর, তাহলে এখানে বলতে পারো যে এই ভেক্টরটা কনস্ট্যান্ট ভেক্টর নয়। অপশান এ কী ছিল দেখো না, এ কনস্ট্যান্ট ভেক্টর, তাহলে কনস্ট্যান্ট ভেক্টর হচ্ছে না, কারণ এই ডাইরেকশন ভেক্টর হতে কী হতে হবে, স্কেলার আর মানে ডাইরেকশন আর মান দুটোই এক হতে হবে, কিন্তু এটা কনস্ট্যান্ট হচ্ছে না। এ কনস্ট্যান্ট স্কেলার, এটা তো স্কেলার না, এটা ভেক্টর কোয়ান্টিটি। মানে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন এটা তো ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর রাশি, তাহলে স্কেলার হবে না, তাহলে অপশান বি হবেই না। অপশান সি দেখে না, এ ম্যাগনিটিউড চেঞ্জিং ভেক্টর, দেখে না ম্যাগনিটিউড কি পরিবর্তন হচ্ছে, ম্যাগনিটিউড তো কনস্ট্যান্ট, মান তো ধ্রুবক v²/r, তাহলে এটার মানেও পরিবর্তন হচ্ছে না। অপশান ডি নট এ কনস্ট্যান্ট ভেক্টর, তাহলে এইটাই সঠিক উত্তর হবে যে ভেক্টর মানে অভিকেন্দ্র ত্বরণটা ভেক্টর রাশি অবশ্যই, কিন্তু এটা কনস্ট্যান্ট নয়, এটা ডাইরেকশন বিভিন্ন পয়েন্টে পরিবর্তন হবে, অর্থাৎ এখানে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। 2 নম্বর হচ্ছে কি অপশান ডি, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, যে নট এ কনস্ট্যান্ট ভেক্টর। ওকে, নেক্সট 3 নম্বর কোশ্চেনে দেখো না কি আছে, হোয়াট ইজ অ্যাপ্রক্সিমেটলি দ্য সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, ব্র্যাকেটের মধ্যে আছে ইন ইউনিটস অফ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন আর্থ জি ইকুয়াল 10 মিটার/সেকেন্ড, অর্থাৎ এর এককটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের এককের সমান হবে, মানে জি এর সমান হবে। ওকে, of an aircraft flying at a speed of 400 মিটার/সেকেন্ড through a circular arc of radius 0.6 কিলোমিটার, তাহলে এর অভিকেন্দ্র ত্বরণটার মান কত হবে? কোশ্চেনটা আরেকবার ভালো করে বলেছি দেখে নাও, হোয়াট ইজ অ্যাপ্রক্সিমেট দ্য সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, মানে সঠিক অভিকেন্দ্র ত্বরণের মান কোনটা হবে, যেখানে একটা এয়ারক্রাফট একটা বৃত্তাকার পথে ঘুরছে, যার ব্যাসার্ধ হচ্ছে কত, যার ব্যাসার্ধ হচ্ছে 0.6 কিলোমিটার। ওকে, 0.6 কিলোমিটার। ওকে, এটা আর ধরলাম, এই ব্যাসার্ধে ঘুরছে এবং স্পিড কত, ভেলোসিটি দেখে নাও বলেছে কত, 400 মিটার/সেকেন্ড। তাহলে 3 নম্বর কোশ্চেনটাতে যে দেখে নাও, এখানে বলে দিয়েছে কি ভি ইকুয়াল টু 400 মিটার/সেকেন্ড আর আর ইকুয়াল টু বলছি কত দেখে নাও 0.6 কিলোমিটার, বা বলা যেতে পারে কি কিলোমিটার থেকে মিটার গেলে 600 হয়ে যাবে, 600 মিটার 8টা। তাহলে এখানে মানে এইভাবে এই বৃত্তাকার পথে পার্টিকেলটা মুভ করছে। ওকে, পার্টিকেলটা এখানে পার্টিকেল এয়ারক্রাফট যে ফ্লাই করছে, যে উড়ছে, সে এইভাবে এই বৃত্তাকার পথে উড়ে বেড়াচ্ছে। ওকে, তাহলে তার যে অভিকেন্দ্র ত্বরণ হবে সেই ত্বরণের মান কত হবে? এখানে একটা জিনিস বলে দিয়েছে যে অভিকর্ষ ত্বরণের এককটা, অভিকেন্দ্র ত্বরণের এককটা সেটা হচ্ছে কি অভিকর্ষ ত্বরণের মানের সঙ্গে সমান হবে। অর্থাৎ এখানে প্রথম আমরা অভিকেন্দ্র ত্বরণটা বের করছি দেখুন, তাহলে সেটা কী হবে, অতএব এসি ইকুয়াল টু v²/r, তাহলে ভি এর মান কত আছে দেখুন না, ভি 400, তাহলে 400 ইন্টু 400 ডিভাইডেড বাই আরটা কত আছে দেখুন 600, তা 0 0 0 0 কেটে গেল, তা দেখে নাও এখানে তাহলে কত হচ্ছে দেখে নাও 4 4 16 1600/6। ওকে, এটা হচ্ছে দেখে নাও, এখানে তাছাড়া কাটাকুটিও যাবে, যদি আমরা এখানে কেটে দিই 3 দিয়ে দেখে নাও, 3 দুগুণে 6, ওকে 2 দুগুণে 4, তাহলে এটা কত হবে দেখে নাও, এটা কাটাকুটি করে দিলে 4 দুগুণে 8, তাহলে উপরে কত হচ্ছে দেখে নাও 4 দুগুণে 8 0 0 ডিভাইডেড বাই, তাহলে কত হচ্ছে দেখুন নিচে 3 এত মিটার/সেকেন্ড²। কিন্তু গল্প এখানেই শেষ নয়, এখানে কোশ্চেনটা ভালো করে দেখে নাও, কোশ্চেনে কী বলেছে, ইন ইউনিটস অফ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন আর্থ জি ইকুয়াল 10 মিটার/সেকেন্ড, অর্থাৎ এসি এর যে ইউনিট হবে সেটা অভিকর্ষ ত্বরণের মানের সমান হবে। অর্থাৎ এখানে আমরা এভাবে লিখতে পারি, জি এর মানটা কী বলে দিলাম, জি এর মান 10 মিটার/সেকেন্ড², তাহলে এটাকে আমরা এইভাবে ভাঙবো, এসি ইকুয়াল টু 80/3 ইন্টু 10 মিটার/সেকেন্ড²। এই দেখো 10 মিটার/সেকেন্ড² আলাদা করতে হবে, কারণ এটা জি এর সঙ্গে সমান হবে। তাহলে এটা যদি আমরা ভাগ করি কত হবে দেখে নাও 380। ওকে, তাহলে এখানে কত হচ্ছে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 হবে, 6 7 8 2 0। ওকে, 3 7কে কি তার 3 6 18 হবে, 8 তে কত 10 2। ওকে, 10 মিনিট দিয়ে 0 করে দাও, তাহলে 3 দুগুণে 3 6 18 মানে 6 মিলবে না। ওকে, এটা মিলবে না, তার মানে এটা আসবে কি এসি ইকুয়াল টু 26.66 ইন্টু জি। ওকে, জি এর ইউনিটের সঙ্গে সমান হবে বলেছে, তাহলে দেখো তাহলে সঠিক অ্যান্সারটা কত হবে দেখো, এটা অ্যাপ্রক্স হবে এসির মানটা 26.67। তাহলে এখানে যে অপশানগুলো দেওয়া আছে দেখো, প্রথম অপশানটা আছে কি 26.7, তারপরটা দেখো কি আছে বি ইকুয়াল টু 16.9, অপশান সি 13.5, অপশান ডি 30.2, তাহলে সঠিক উত্তর অপশান এইটাই হবে 26.7, কারণ এটা এর ইউনিটটা হচ্ছে জি এর মানের সঙ্গে সমান বলছে, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইউনিট, জিটাই হচ্ছে ইউনিট হবে,
কারণ জি ইকুয়াল 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে দেওয়া আছে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 4 নম্বর কোশ্চেনটা দেখে নাও কী আছে। ভেলোসিটি ভেক্টর অ্যান্ড অ্যাক্সিলারেশন ভেক্টর ইন এ ইউনিফর্ম সার্কুলার মোশন আর রিলেটেড অ্যাজ, অর্থাৎ ইউনিফর্ম সার্কুলার মোশন এর ক্ষেত্রে ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশন এদের মধ্যে সম্পর্কটা কী বলছে দেখেন। অপশান এ বোথ ইন দ্য সেম ডাইরেকশন, দুটোরই একই ডাইরেকশন হবে। অপশান বি পারপেন্ডিকুলার টু ইচ আদার। অপশান সি বোথ ইন অপোজিট ডাইরেকশন নট রিলেটেড টু ইচ আদার। অপশান ডি দেখে নাও। প্রত্যেকটাই আমি অপশানগুলো ডিটেলসে বোঝাবো, দেখে নাও, খুবই ইজি আছে এটা। তাছাড়া আমি থিওরিতে এটা ডিসকাস করে দিয়েছিলাম। দেখে নাও, যদি কোনো পার্টিকেল এইখানে থাকে তাহলে এর বেগটা হবে কি তার স্পর্শক বরাবর। ওকে, এদিকে বেগ। আর অভিকেন্দ্র ত্বরণটা কোন দিকে অভিমুখ হবে, সেটা অবশ্যই কেন্দ্রের দিকে, এসি। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, এটা যদি 4 নম্বর কোশ্চেন বলি, কোশ্চেন নাম্বার 4। তাহলে এখানে কোশ্চেন দেখেন, প্রথম বলেছে কি অপশানটা যে বোথ ইন দ্য সেম ডাইরেকশান, অর্থাৎ বেগ এবং ত্বরণ দুটি একই অভিমুখে আছে। দুটো একই অভিমুখে আছে কি, একই নেই, তাহলে এটা অপশান এ হবে না। অপশান বি পারপেন্ডিকুলার টু ইচ আদার, অবশ্যই অপশান বিটা হবে। দেখেন এসি আর ভি এরা পরস্পর কী আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল পারপেন্ডিকুলার, তাহলে অপশান বিটা হবে। এবার নেক্সট পয়েন্টটা দেখে নাও, অপশান সিটা কী বলেছে বোথ ইন অপোজিট ডাইরেকশন, তাহলে এটা হবে না, এরা পরস্পর অপোজিট ডাইরেকশানে নেই। অপশান ডি নট রিলেটেড টু ইচ আদার, এটাও হবে না, তাহলে অবশ্যই উত্তরটা হবে কি অপশান বি পারপেন্ডিকুলার টু ইচ আদার। ওকে, তাহলে হবে কি পারপেন্ডিকুলার টু ইচ আদার। ওকে, একে অপরের সঙ্গে কী থাকবে, লম্ব থাকবে। নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন হচ্ছে কি 5 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখে নাও। এ বডি এক্সিকিউটিং ইউনিফর্ম সার্কুলার মোশন হ্যাজ ইন পজিশন ভেক্টর অ্যান্ড অ্যাক্সিলারেশন ভেক্টর। অপশান এ অ্যালং দ্য সেম ডাইরেকশন। অপশান বি ইন অপোজিট ডাইরেকশন নর্মাল টু ইচ আদার। অপশান ডি নট রিলেটেড টু ইচ আদার। এখানে দেখে নাও পজিশন এবং অ্যাক্সিলারেশন দুটো বলেছে দেখে নাও। পজিশন ভেক্টরটা অ্যাকচুয়ালি কোন দিকে হয় দেখে নাও, এখান থেকে যদি আমরা টানি পজিশন ভেক্টর ডাইরেকশন এইদিকে, তাই না, এইদিকে। আর অ্যাক্সিলারেশন কোন দিকে থাকে, এইদিকে হচ্ছে অ্যাক্সিলারেশন। তাহলে 5 নম্বর কোশ্চেনটা যদি বলি, কোশ্চেনটা আরেকবার বলছি দেখেন, ভালো করে বুঝে নাও কী বলছে। এখানে বলছে কি এ বডি এক্সিকিউটিভ, ওকে, এ বডি এক্সিকিউটিভ ইউনিফর্ম সার্কুলার মোশন, মানে ইউনিফর্ম সার্কুলার মোশনের মধ্যে আছে হ্যাজ ইটস পজিশন, অর্থাৎ আর পজিশন ভেক্টর অ্যান্ড অ্যাক্সিলারেশন ভেক্টর। অপশান এ মানে পজিশন ভেক্টরটা এবং অ্যাক্সিলারেশন ত্বরণ এবং তার দূরত্ব ব্যাসার্ধটা এদের অভিমুখ পরস্পর কী আছে দেখে নাও। অপশান এ বোথ ইন সেম ডাইরেকশান, দুটোরই কি একই ডাইরেকশান, অর্থাৎ যদি ব্যাসার্ধ এইদিকে হয় এসিও ওইদিকে, তাহলে এটা হবে না, অপশান এ হবে না। নেক্সট অপশান বি ইন অপোজিট ডাইরেকশান, এ আর পরস্পর বিপরীত অভিমুখে থাকবে। তা দেখে নাও অপশান বিটা যে সঠিক হচ্ছে। আরটা যদি এদিকে হয় এটা হচ্ছে তার বিপরীত দিকে, অর্থাৎ আরের ডাইরেকশান এটা হচ্ছে এই দিকে বরাবর আছে আর এইদিকে, আর এসি বা ত্বরণটা আছে এদিকে, তাহলে এটা কী হবে অপশান বি অপোজিট ডাইরেকশান টু ইচ আদার। দেখে নাও, তাহলে এখানে তাহলে হবে কি ইন অপোজিট ডাইরেকশন। ওকে, ইন অপোজিট ডাইরেকশন, ইন অপোজিট ডাইরেকশন। ওকে, ডাইরেকশন ইন অপোজিট ডাইরেকশন। নেক্সট দেখে নাও অপশানটা কি নট রিলেটেড টু ইচ আদার, এটা হবে না। তা নর্মাল টু ইচ আদার একে অপরের লম্ব, এটাও হবে না। নেক্সট 6 নম্বর কোশ্চেনটা দেখো না কী আছে। ফর এ পার্টিকেল পারফর্মিং ইউনিফর্ম সার্কুলার মোশন চুজ দ্য ইনকারেক্ট, কোনটা সঠিক হবে না, মিথ্যা হবে। দেখুন চুজ দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোয়িং। ওকে, তাহলে নিচে 4টে অপশান দিয়ে আছে, এর মধ্যে কোনটা সঠিক নয়, ভুল। অর্থাৎ এখানে বলছে কি যে একটা পার্টিকেল ইউনিফর্ম সার্কুলার মোশনে ঘুরছে, সেখানে যে স্টেটমেন্টগুলো 4টে দেওয়া আছে তার মধ্যে কোনটি ভুল হবে, ইনকারেক্ট হবে। প্রথম অপশানটা দেখে না কী হচ্ছে, ম্যাগনিটিউড অফ পার্টিকেল ভেলোসিটি পার স্পিড রিমেনিং কনস্ট্যান্ট। ম্যাগনিটিউড অফ পার্টিকেল ভেলোসিটি রিমেনিং কনস্ট্যান্ট, অবশ্যই যখন একটা বস্তু বা একটা পার্টিকেল ইউনিফর্ম সার্কুলার মোশনে মুভ করে তার ভেলোসিটি ওভারঅল কনস্ট্যান্ট থাকে। অপশান বি দেখানো পার্টিকেল ভেলোসিটি রিমেন ডাইরেক্টেড পারপেন্ডিকুলার টু রেডিয়াস ভেক্টর, এইটাও সঠিক আছে দেখানো। তাহলে ব্যাসার্ধ তো এই দিক বরাবর আছে আর ভেলোসিটি কি এর উপর লম্ব আছে, তাহলে অবশ্যই অপশান বিটাও সঠিক যে পজিশন ভেক্টর এবং ভেলোসিটি পরস্পর পারপেন্ডিকুলার বা লম্ব থাকবে। নেক্সট অপশান সিটা দেখে নাও ডাইরেকশন অফ অ্যাক্সিলারেশন কিপ চেঞ্জিং অ্যাজ পার্টিকেল মুভস, যে ত্বরণ যে অভিকেন্দ্র ত্বরণটা পার্টিকেল যখন একটা ইউনিফর্ম সার্কুলার মোশনে মুভ করবে তার অভিকেন্দ্র ত্বরণের মান সর্বদা চেঞ্জ হতে থাকে, ডাইরেকশনটা
মান এক থাকবে, অভিমুখটা সর্বদা পরিবর্তনশীল হবে। এটাও সঠিক, কারণ আমি বললাম কি এখানে থাকলে ত্বরণটা এইদিকে অভিমুখ হবে, এখানে বসে থাকলে ত্বরণটা এইদিকে অভিমুখ হবে, এখানে থাকলে ত্বরণটার এইদিকে অভিমুখ হবে। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পয়েন্টে কিন্তু অভিকেন্দ্র ত্বরণের মানটা কী হবে, পরিবর্তন হবে। তাহলে এটাও সঠিক। তাহলে একটা অপশন বাকি আছে, সেটা হচ্ছে ডি, দেখে নাও, ম্যাগনিটিউড অফ অ্যাক্সিলারেশন ডাজ নট রিমেনিং কনস্ট্যান্ট। এইটা ভুল। একটু আগেই বলছিলাম যে অ্যাক্সিলারেশনে অভিকেন্দ্র ত্বরণের মান কত ছিল, এসি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তাহলে এইটা মান সবসময় মনে রাখবে, অভিকেন্দ্র ত্বরণের মান সর্বদা ধ্রুবক হবে, সেটা মান হচ্ছে ভি স্কোয়ার বাই আর, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি ওমেগা স্কোয়ার আর। ওকে, ওমেগা স্কোয়ার আর এটাও হতে পারে বা এটাও হতে পারে, এই দুটোর মধ্যে যে কোনো একটা। এবং এটা ধ্রুবক, শুধু যেটা পরিবর্তনশীল হয় সেটা হচ্ছে কি ডাইরেকশন বা অভিমুখ। তাহলে সঠিক উত্তরটা দেখে নাও, অর্থাৎ ইনকারেক্ট, কিন্তু অপশান হিসাবে সঠিক অপশানটা হচ্ছে কি, সেটা হচ্ছে অপশান ডি। অপশান ডি হচ্ছে মিথ্যে কথা, এটা ভুল কথা, স্টেটমেন্টটা ভুল। সেটা হচ্ছে কি ম্যাগনিটিউড অফ অ্যাক্সিলারেশন ডাজ নট রিমেন কনস্ট্যান্ট। তাহলে এইটাই হচ্ছে সঠিক উত্তর হবে। তাহলে নেক্সট তাহলে হচ্ছে দেখে নাও 6 নম্বর হচ্ছে সঠিক উত্তর কি অপশান ডি। ওকে, ম্যাগনিটিউড অফ দ্য অ্যাক্সিলারেশন ডাজ নট কনস্ট্যান্ট, তাহলে অবশ্যই কনস্ট্যান্ট হবে। তাহলে এই স্টেটমেন্টটাই ভুল। তাহলে ভালো করে কোশ্চেনটা বুঝতে হবে তোমাকে, এখানে সব সঠিক দেওয়া থাকে, তার মধ্যে একটা ভুল স্টেটমেন্ট আছে, সেইটাকে খুঁজে বের করতে হবে। তাহলে এর মধ্যে অপশান ডিটা আছে এই স্টেটমেন্টটাই ভুল স্টেটমেন্ট। তাহলে এখানে অ্যান্সার হিসাবে এটাই সঠিক। নেক্সট 7 নম্বর কোশ্চেনটা দেখে নাও কী বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট, একইভাবে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট, এখানে কোন স্টেটমেন্টটা ভুল আছে দেখে নাও। অপশান এটা দেখে না কী বলছে, ইন ওয়ান ডাইমেনশনাল মোশন দ্য ভেলোসিটি অ্যান্ড দ্য অ্যাক্সিলারেশন অফ অ্যান অবজেক্ট আর অলওয়েজ অ্যালং দ্য সেম লাইন। এখানে কিন্তু ওয়ান ডাইমেনশনাল মোশনের মধ্যে ভালো করে বুঝে নাও এটা, অর্থাৎ কোনো পার্টিকেল একটা ওয়ান ডাইমেনশনাল মোশন যদি এইদিকে মুভ করে ভেলোসিটিতে, তার অ্যাক্সিলারেশন কোন দিকে থাকবে, একই দিকে থাকবে। তাহলে সেম লাইন, একটা লাইন বরাবরই তার ভেলোসিটি থাকবে, তার অ্যাক্সিলারেশন থাকবে বা ত্বরণ থাকবে। তাহলে এটা সঠিক। নেক্সট বিটা দেখে নাও, in 2 or 3 dimension the angle between velocity and acceleration vector may have any value between 0 and 180, এটাও সঠিক হবে। অপশান সি দেখে নাও, দ্য কাইনেমেটিক ইকুয়েশন ফর ইউনিফর্ম অ্যাক্সিলারেশন ক্যান বি অ্যাপ্লাইড ইন কেস অফ ইউনিফর্ম সার্কুলার মোশন। তাহলে দেখে নাও এইটা ভুল আছে, এখানে কী বলছে কি, দ্য কাইনেমেটিক ইকুয়েশন ফর ইউনিফর্ম অ্যাক্সিলারেশন ক্যান বি অ্যাপ্লাইড ইন কেস অফ ইউনিফর্ম সার্কুলার মোশন। এটা কখনো হবে না, কারণ কি ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে তার অ্যাক্সিলারেশনের যে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন বা অভিকেন্দ্র যে ত্বরণ আছে, তার অভিমুখ কিন্তু সবসময় পরিবর্তন হয়। সেই জন্য আমরা কখনও কাইনেমেটিকের ইকুয়েশনে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন যে সুষম ত্বরণটা এর ক্ষেত্রে বা সমত্বরণটা এর ক্ষেত্রে কিন্তু আমরা ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো না। তাহলে সঠিক উত্তর হবে সি। এখানে এইটাই ভুল স্টেটমেন্ট, অর্থাৎ এটা ভুল স্টেটমেন্ট, কিন্তু এটাই হচ্ছে কি সঠিক, অর্থাৎ অপশান সি। অপশান সি হচ্ছে সঠিক। আর নেক্সট দেখেন অপশান ডিটা কী বলেছে এটা আমরা জেনে নিই, দ্য রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন অফ অ্যান অবজেক্ট ইন সার্কুলার মোশন ইজ টুয়ার্ডস দ্য সেন্টার অনলি ইফ দ্য স্পিড ইজ কনস্ট্যান্ট। তাহলে সঠিক, কারণ এটা সর্বদা সেন্টার দিকে, কেন্দ্রের দিকে অভিমুখ করে থাকবে, সেই জন্যই এর নাম হয়েছে কি অভিকেন্দ্র ত্বরণ। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার আমরা একটা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করবো, সেটা কি দেখে নাও। নেক্সট 8 নম্বর কোশ্চেনটা দেখে নাও কী বলছে, a particle moving on a circular path of radius r with uniform speed v, what is the displacement of the particle after it has described an angle of 60 degree? অপশান এ বলছে দেখুন r√2, অপশান বি r√3, অপশান সি আর, অপশান ডি 2r। আমি কোশ্চেনটা বাংলাতে বুঝিয়ে তোমাদের বলে দেবো, সেই জন্য ভালো করে বোঝার চেষ্টা করো কোশ্চেনটা কী বলতে চাইছে। কোশ্চেনটা যত ডিপলিভাবে বুঝবে ততই তুমি খুব সহজে অ্যান্সারগুলো করতে পারবে। নেক্সট কোশ্চেন নাম্বার 8 ধরলাম, কোশ্চেনটা কী বলেছে দেখুন, বলেছে কি এ পার্টিকেল ইজ মুভিং অন এ সার্কুলার পাথ অফ রেডিয়াস আর উইথ ইউনিফর্ম স্পিড ভি, অর্থাৎ একটা পার্টিকেল এর ব্যাসার্ধ ধরলাম আর ব্যাসার্ধে ভি বেগে মুভ করছে, ওকে ইউনিফর্ম স্পিডে মুভ করছে। হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল আফটার ইট ইজ ডিসক্রাইব অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি। যখন পার্টিকেল এখান থেকে মুভ করে এমন এক জায়গায় পৌঁছলো যার ফলে কেন্দ্রেতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, কত ডিগ্রি, 60 ডিগ্রি কোণ, তাহলে কতটা ডিস্টেন্সে কভার করেছে, ওকে তাহলে কতটা ডিসপ্লেসমেন্টটা কত, সরণটা কত। তাহলে এখান থেকে না এই থিওরিটা অ্যাকচুয়ালি কিন্তু আমি পড়িয়েছিলাম, দেখে নাও। তাহলে ধরলাম এইটা আর, তাহলে এইটাও আর হবে, তাহলে এখান থেকে ডিসপ্লেসমেন্টটা আমি এটা ধরলাম, তার ডাইরেকশন এটা আমি এটা এখানে তুলে দিচ্ছি, দেখে নাও।
অর্থাৎ এইটা হচ্ছে আর, আর এইটা হচ্ছে আর, তার ফলে এখানে অ্যাঙ্গেলটা কত 60 ডিগ্রি হয়েছে। ওকে, তাহলে এর সরণটা কত হয়েছে, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু সরণ, তাহলে এটাকে আমরা এইভাবে দিতে পারি, সেটা ডাইরেকশনটা এই দিকে অর্থাৎ এই অভিমুখ হবে, তাহলে সেটাকে আমরা এক্স বলছি। ওকে, এটাকে এক্স বলছি। এবার দেখে নাও, নর্মালি আমরা জানি কি এটাও ভেক্টর আর এইটাও ভেক্টর, আমাকে এক্স বের করতে হবে, এক্সের মানটা কত সেটা বের করতে হবে, কারণ এই সরণটাই বের করতে বলেছে, এই সরণটা কত সেটাই বের করতে বলেছে। তাহলে কীভাবে বের করবো দেখে নাও, তা যেহেতু আর দেখে নাও এটা হচ্ছে লব্ধি, আমরা নর্মালি কি জানি দেখে নাও, এটা এ, এটা বি আর এটা সি যদি হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাই না? বা আমি যদি বলি বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর মাইনাস এ ভেক্টর, তাই তো এটা। তাহলে বি এর মান কত হবে, তাহলে বি এর মান ইকুয়াল টু আমরা বলতে পারি কি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ca cos থিটা। ভালো করে বুঝে নাও, এই কনসেপ্টটা বুঝতে পারলে তবেই এই অঙ্কটা সমাধান বুঝতে পারো তুমি। আমি আরেকবার এখানে মুছে দিচ্ছি, একটু সাইডে করে লিখছি দেখো না, বি ইকুয়াল টু আমরা বের করতে চাই সি নয়, এটা তো লব্ধি, এটা বের করতে চাইছি না, আমরা বি বের করতে চাই। তাহলে বি ইকুয়াল টু কী আছে দেখো না, বি এর মান ইকুয়াল টু কী হবে দেখো না, বি এর মান ইকুয়াল টু রুট অফ সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ac cos থিটা, অর্থাৎ এ আর সি এর মধ্যে অ্যাঙ্গেল এটা থিটা। ওকে, নর্মালি আমরা জানি কি সি ইকুয়াল টু রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এটা ভেক্টরের ক্ষেত্রে। ওকে, লব্ধি ভেক্টর বের করার ক্ষেত্রে, কিন্তু যদি আমরা বিটা বের করি তাহলে এই দুটো কি মাইনাস হবে, সেক্ষেত্রে কী হবে দেখে নাও, বি ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ac cos থিটা। এবারে এখানে দেখে নাও সিটা হচ্ছে আর, আর এটাও হচ্ছে আর, এখানে এ আর সি আর, আর বিটা হচ্ছে এক্স। তাহলে এই ফর্মুলাটা যদি এর জন্য বসাই কী হবে দেখে নাও, তাহলে এক্স ইকুয়াল টু রুট অফ আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস 2r ইন্টু আর কস 60 ডিগ্রি। দেখুন 60 ডিগ্রি কোন উৎপন্ন করেছে, কস 60 ডিগ্রি। এবার দেখে না স্কোয়ার করে দিই, স্কোয়ার করলে রুট উঠে যাবে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু আর 2r স্কোয়ার মাইনাস এখানেও কী হবে 2r স্কোয়ার কস 60 ডিগ্রি। ওকে, তাহলে এটা কস 60 ডিগ্রি। এবার এর মানটা কত দেখুন, আমি এখানে মুছে দিয়েছি একটু, তাহলে কত হচ্ছে দেখে নাও, আমি এখান থেকে কী বের করতে চাইছি এক্সের মানটা কত, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 2r স্কোয়ার বা 2r স্কোয়ার যদি আমি কমন নিয়ে নিই, বা cos 60 মানে কত, cos 60 মানে হাফ, তাহলে 2r স্কোয়ার মাইনাস 2r স্কোয়ার ইন্টু cos 60 ডিগ্রির মান হচ্ছে কত হাফ 1/2, তাহলে 2 কাটছে, তাহলে বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 2r স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাহলে বা বলতে পারি কি এক্স স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, তখন এক্স ইকুয়াল টু আর, তখন এক্স ইকুয়াল টু কত হবে আর হবে, তাহলে এর মানটা কত হচ্ছে আর। তাহলে এখানে যে অপশানগুলো ছিল দেখে নাও, এখানে অপশানগুলো কী ছিল বললাম, প্রথম অপশানটা ছিল কি অপশান এ ছিল কি r√2, অপশান বি ছিল দেখে নাও, অপশান বি ছিল কি r√3, অপশান সি ছিল কি আর, আর অপশান ডি ছিল কি 2r। তার সঠিক উত্তরটা কী হবে অপশান সি, শুধু এক্স ইকুয়াল টু আর হবে। কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করো, এইভাবে ভেক্টর ফর্মে নিয়ে আসবে, কারণ ডাইরেক্ট করতে এটা মিলবে না, ভেক্টর ফর্মে নিয়ে এসে ভেক্টর যে ফর্মুলা আছে সেই ফর্মুলায় বসিয়ে দেখবে, এবারে আর বসিয়ে দিলে এখানে নর্মালি তুমি বুঝতে পেরে যাবে যে এক্স ইকুয়াল টু আর আসবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 9 নম্বর অঙ্কটা দেখো কী আছে, 9 নম্বর অঙ্কটা কী বলেছে এখানে, এ সাইক্লিস্ট স্টার্টস ফ্রম দ্য সেন্টার ও of a circular park of radius 1 kilometer, reaches the edge P of the park, then cycle along the circumference and return to the center of the along QO as shown in the figure. If the round trip takes 10 minutes, the net displacement and average speed of the cyclist in meter and kilometer per hour is। কোশ্চেনটা আমি সুন্দর করে বুঝিয়ে দেবো, সেই জন্য কোশ্চেনটা খুবই ইজি আছে আর খুবই গুরুত্বপূর্ণ আছে পরীক্ষার জন্য। দেখে নাও এখানে কী বলতে চাইছি, দেখে নাও কোশ্চেনটাই, কোশ্চেন নাম্বার 9। তো এটা একটা পার্ক আছে, ওকে, বৃত্তাকার পার্ক,
এটা ও পি কিউ, ওকে ও পি কিউ, এখানে বলছে ও পি কিউ। তাহলে এই পথে যাচ্ছে, দেখুন এইভাবে যাচ্ছে, এখানে এইভাবে গেছে, আবার এখানে এইভাবে চলে এসছে। একজন সাইকেল একটা বৃত্তাকার পার্ক আছে, সেই পার্কের কেন্দ্র থেকে এখানে ব্যাসার্ধ অবশ্যই আর বলেছে, মানে 1 কিলোমিটার, অর্থাৎ এখানে ও পি ইকুয়াল টু ও কিউ ইকুয়াল টু 1 কিলোমিটার, ওকে 1 কিলোমিটার বলে দিয়েছে। কোশ্চেনটা এবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখানো বলেছে কি এ সাইক্লিস্ট স্টার্টস ফ্রম দ্য সেন্টার অফ ও, সেন্টার ও, একজন সাইক্লিস্ট সাইকেল চালাচ্ছে কোথা থেকে, এই ও বিন্দু থেকে, কেন্দ্র থেকে, বৃত্তাকার পার্কের কেন্দ্র থেকে সাইকেল চালানো স্টার্ট করেছে। অফ সার্কুলার পার্ক অফ রেডিয়াস 1 কিলোমিটার রিচেস টু দ্য এইচপি, সে কেউ সাইকেল চালিয়ে প্রথম ও থেকে পিতে আসলো, ওকে। তারপরে কি করলো, পি থেকে এই সার্কামফারেন্স বা এই পরিবৃত্ত এই বরাবর সে কী করলো, এখানে আসলো, ওকে এই পরিধি বরাবর। তাহলে এখান থেকে পরিধি বরাবর সে কিউ বিন্দুতে আসলো, কিউ বিন্দুতে আসার পর সেখান থেকে আবার সে কেউ তা ও বিন্দুতে আসলো। তা টোটাল পথে এখানে বের করতে বলেছে কি টোটাল ডিসপ্লেসমেন্ট, এখানে আর ও পি কিউ টোটাল বা ও পি কিউ ও পি কিউ ও এই টোটাল পথ আসতে সময় লেগেছে কি 10 মিনিট, ওকে 10 মিনিট সময় লেগেছে। তারপর যে দ্য নেট ডিসপ্লেসমেন্ট, টোটাল সরণটা কত হয়েছে এবং অ্যাভারেজ স্পিডটা কত সেটা বের করতে হবে। অপশানগুলো দেখানো কী কী বলেছে, অপশান এ খুবই ইজি আছে কোশ্চেনটা, অপশান এ বলছে 0,1, অপশান বি কী বলেছে দেখানো পাই প্লাস 4/2 0, ওকে। তারপরে কী বলেছে দেখানো অপশান সি 2.14, পাই প্লাস 4/2। অপশান ডিটা কী বলেছে দেখানো, অপশান ডি বলেছে 0,2.14। তাহলে কি প্রথমে সরণ বের করতে বলেছে, তারপরে স্পিড বের করতে হবে, দুটো জিনিস, প্রথমে সরণ তারপরে স্পিড। তাহলে কোশ্চেনটা আসলে তোমরা বুঝতে পেরেছো, আরেকবার ভালো করে বলে দিচ্ছি। একজন সাইকেল চালক একটা বৃত্তাকার পার্ক আছে, সেই পার্কের ও বিন্দু থেকে সে যাত্রা করছে, সাইকেল চালিয়ে পি বিন্দুতে আসলো, তারপর পরিধি বরাবর কিউ বিন্দুতে আসলো, কিউ থেকে আবার ওতে আসলো, ওকে। আর টোটাল এই পথ যেতে সময় লেগেছে কত 10 মিনিট, টোটাল টাইমটা লেগেছে তার কত টি ইকুয়াল টু 10 মিনিটস, ওকে 10 মিনিটস। এখানে কী বের করতে বলেছে, মানে টোটাল সরণ কি আর বেগ কত সেটা কিলোমিটার পার আওয়ারে। এবার টোটাল সরণটা কত হবে, খুবই ইজিলি সরণটা কি যেই বিন্দুতে স্টার্ট করেছে সাইকেল চালক, যেখান থেকে শুরু করেছে সেখানে এসে শেষ হয়েছে, তাহলে এখানে অবশ্যই টোটাল ডিসপ্লেসমেন্ট বা নেট ডিসপ্লেসমেন্ট, এখানে বলছে কি নেট ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু 0 হবে, কারণ যেখান থেকে যাত্রা শুরু করেছে সেখানে এসে শেষ হয়েছে, তার টোটাল ডিসপ্লেসমেন্ট 0। এবার টোটাল সরণ মানে এখানে টোটাল দূরত্ব কত অতিক্রম করেছে, কারণ অ্যাভারেজ স্পিড বের করবো, তাহলে মোট দূরত্ব অতিক্রম করেছে নেট ডিস্টেন্সটা কত হচ্ছে দেখো না, ওপি বরাবর গেছে প্লাস পি কিউ বরাবর গেছে প্লাস কিউ ও বরাবর গেছে। এবার এটা দূরত্ব ওপিটা কত দেখেন, ওপি হচ্ছে 1 কিলোমিটার, 1 প্লাস পি কিউটা কত, তাহলে মানে এইটুকু পথটা কত দেখেন। তাহলে এইটুকু পথ আমরা কীভাবে বের করব, পি কিউটা টোটাল আমরা কী করবো, এই যে বৃত্ত আছে তার পরিধি বের করব। টোটাল বৃত্তের যদি ব্যাসার্ধ আমি আর ধরি, এর ব্যাসার্ধ যদি আর ধরি, টোটাল পরিধি কত হয় 2πr। ভালো করে দেখে নাও, কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করো। এই বৃত্তে যদি ব্যাসার্ধ আর হয় তার টোটাল পরিধি কত 2πr। তাহলে এটা কত ভাগ, 4 ভাগের 1 ভাগ, দেখে নাও 1 2 3 4, 4 ভাগে ভাগ করে তার 1 ভাগ। তাহলে এটা বলতে পারি, তাহলে ও পি বা শুধু পি কিউ এর দূরত্ব সেটা কত হবে দেখে নাও, অর্থাৎ 2πr বাই কত হচ্ছে দেখে নাও বাই 4, কারণ টোটাল পরিধি বাই 4, কারণ এর 4 ভাগের 1 ভাগ, তাই 2 দিয়ে কাটলে 2 2 4, তাহলে হচ্ছে πr/2, ওকে πr/2। তাহলে এখানে বসাতে হবে, তাহলে 1 প্লাস এখানে ধরলাম এটাকে আমি আর ধরে নিলাম, আর ইকুয়াল টু ওপি প্লাস ওপি ইকুয়াল টু ওকিউ ইকুয়াল টু 1 কিলোমিটার, তাহলে বলতে হবে π/2 × 1, ওকে এইটা দিলাম, প্লাস কিউ ওটা হচ্ছে 1, তাহলে কত হচ্ছে দেখো 1 + 1 2, ওকে 1 + 1 2 প্লাস π/2, ওকে π/2। তাহলে এখানে কত হচ্ছে দেখো না, এটাকে যদি সমাধান করি আমরা, তাহলে ডি দিলাম, ডিস্টেন্সটা ডি, তাহলে 2 2 4 4, ওকে 2 2 4 প্লাস 4 π/2, ওকে এইটা এত কি আছে কিলোমিটার, তাহলে এত কিলোমিটার ডিস্টেন্স। এবারে আমি অ্যাভারেজ স্পিড বের করতে গেলাম, তো অ্যাভারেজ স্পিড সেটা কি হবে ভি ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বাই টাইম, ওকে।
তার ডিস্টেন্সটা কত পেলাম আমরা দেখে নাও, তাহলে π+4/2 ডিভাইড বাই টাইমটা 10 মিনিট। এখানে কিসে বের করতে বলে দেখে নাও, এখানে বের করতে বলে যে কি কিলোমিটার পার আওয়ার, ঘন্টায়। তা 10 মিনিট মানে কত ঘন্টা, 10/60 আওয়ার। ওকে, 10/60 আওয়ার। তাহলে এখানে বসিয়ে দিতে পারি আমি 10/60 কিলোমিটার পার আওয়ার। এবার দেখেন এটাকে সমাধান করো, খুব সহজে হয়ে যাবে এটা। আমি এখানে মুছে দিচ্ছি একটু। তাহলে v = দেখে নাও π+4/2 × 10। এই 2টা এই 10টা একসঙ্গে হলো। উপরে দেখে নাও, উপরে কত × 60, এই 60টা আমি উপরে তুলে দিলাম। এবারে কাটাকুটি আবার দেখে নাও, 0 0 গেল, 2 3 6, দেখো 3 2 6। তাহলে v = কত পাচ্ছি দেখে নাও, 3 × π+4। ওকে, 3 × π+4। এবার দেখে নাও তাহলে এটা কত হচ্ছে দেখে নাও। যদি আমরা ক্যালকুলেশন নাও করি এখান থেকে খুব সহজেই বলতে হবে। দেখে নাও প্রথম হচ্ছে 0, অর্থাৎ 0 প্রথমে কোনটায় আছে দেখে নাও, এইটা আছে, অপশান এটাই আছে, আর অপশান বিটা আছে, তার মানে এই দুটো হবে না। অপশান ডিতে আছে, তাহলে এইটাও হবে না আর এটাও হবে না। তাহলে নিশ্চয়ই বি আর সি দেখি বুঝতে পারছি যে অপশান বিটা হবে না, অপশান সিটা হবে না, কারণ প্রথমে 0 আসা উচিত, ডিসপ্লেসমেন্ট 0, কিন্তু এটা 0 নেই, তাহলে এই দুটো বাদ। তাহলে আছে কত দেখে নাও, এ আর ডি। তাহলে এ আর ডি এর মধ্যে দেখে নাও এক তো হচ্ছে না, ভেলোসিটি 1 হচ্ছে না, এটা আসছে, তাহলে অবশ্যই 2.14 হবে। অর্থাৎ এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, এটা আসবে 2.14 কিলোমিটার পার আওয়ার। ওকে, তার মানে ভেলোসিটির অপশানটি কি, অপশান ডি। তাহলে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তা দেখেন কিছু কিছু ব্যাপার নিজের মানে স্মার্ট নলেজ দরকার, একটু ভালোভাবে বুঝতে হবে, তো ভালোভাবে চোখ রাখতে হবে। যেহেতু আমার প্রথমেই ডিসপ্লেসমেন্ট 0 হয়ে গেছে, তাহলে এখানে দুটো অপশান গায়েব, অপশান সি অপশান বি গায়েব নেই, আছে এই দুটো। এবার তারপর দেখেন ভেলোসিটি আসলো কি 3 × π+4, এখানে 1 বলেছে, তাহলে এটা হবে না, তাহলে হবে অবশ্যই ডি। ওকে, নেক্সট দেখে নাও, নেক্সট 10 নম্বর কোশ্চেনে দেখে নাও কী বলছে, এ সাইক্লিস্ট ইজ রিডিং উইথ এ স্পিড 27 km/h as he approached a circular turn on the road of radius 80 meter. Okay, he applied brakes and reduced his speed at the constant rate of 0.50 meter per second. Every second ওকে, প্রত্যেক সেকেন্ডে সে তার স্পিডকে রিডিউস করছে কত, 0.50 মিটার পার সেকেন্ড। ও যখন সে টার্ন করছে, বৃত্তাকার পথে যখন সে ঘুরছে। ওকে, দ্য নেট অ্যাক্সেলারেশন অফ দ্য সাইক্লিস্ট অন দ্য সার্কুলার টার্ন ইজ, অপশানগুলো দেখানো কী কী বলেছে, আমি এটা বাংলায় কোশ্চেনটা ভালো করে বুঝিয়ে দেবো। সেই জন্য প্রত্যেকটা আমি চেষ্টা করছি প্রত্যেকটা কোশ্চেন ভালোভাবে বুঝিয়ে দেওয়ার, এবং তার উপরে উত্তরটা কীভাবে হবে। তোমরা বুঝতে পারছো কি না সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর কেমন লাগছে সেটাও তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে সেটা। তো নেক্সট 10 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখেন, কোশ্চেনটা বলছে কি, এ সাইক্লিস্ট, একজন সাইকেল চালক সাইকেল চালাচ্ছে কত স্পিডে, 27 km/h। সে দেখে নাও v = বলছে কত, 27 km/h, এই বেগে চালাচ্ছে। ওকে, তাহলে এটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো, কী হয় দেখে নাও, 27 × 1000 10⁻³ বাই কত হচ্ছে দেখে নাও, ঘন্টা হচ্ছে কি 3600 সেকেন্ড, 3600। তাহলে এখানে একটা কাজ করছি আমরা, 9 দিয়ে কাটা, 3 9 27, ওকে, 4 9 36, 4। তাহলে কত হচ্ছে দেখে নাও, উপরটায় কত আসছে, তার দুটো শূন্য আছে, তাহলে এখানে দুটো শূন্য চলে যাবে, তাহলে এখানে থাকছে কত দেখে নাও, 3। আমরা বলতে পারি কি, দুটো শূন্য চলে গেলে একটা শূন্য, 30/4 দেখে নাও, ভালো করে দেখে নাও, 30/4, 3টে শূন্য হবে, এখানে দুটো শূন্য আছে, তার দুটো শূন্য চলে গেলে একটা শূন্য থাকবে, 30/4। তাহলে এখানে 2 দিয়ে কাটা, 2 2 4, 15 2 30। তাহলে কত হচ্ছে দেখে নাও, v = 15/2 বা 7.5 মিটার পার সেকেন্ড, 7.5 মিটার পার সেকেন্ড হবে এটা বেগ। ওকে, তাহলে এটা আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করলাম। তাহলে এই স্পিডে একজন সাইকেল চালক সাইকেল চালাচ্ছে, অ্যাজ হি অ্যাপ্রোচ এ সার্কুলার টার্ন, যখনই একটা বৃত্তাকার পথ আসলো এরকম। ওকে, যখন একটা সার্কুলার টার্ন আসলো অন দ্য রোড অফ রেডিয়াস 80 মিটার, এর ব্যাসার্ধ কত আছে, 80 মিটার। ওকে, 80 মিটার। তাহলে এখানে r = 80 মিটার। ওকে, এটা দেওয়া আছে 80 মিটার, কোশ্চেনের সঙ্গে ভালো করে মেলাবে যে কী বলতে চাইছে, 80 মিটার হচ্ছে ব্যাসার্ধ। ওকে, হি অ্যাপ্লাইড ব্রেকস অ্যান্ড রিডিউস হিজ স্পিড অ্যাট দ্য কনস্ট্যান্ট রেট অফ 0.50 মিটার পার সেকেন্ড এভরি সেকেন্ড।
এবং সে তখনই কী করলো, যখন এই বৃত্তাকার পথে বাঁকের কাছে আসলো তখন ব্রেক কষলে তারপর সেটা হচ্ছে কি তার বেগটাকে কমাচ্ছে, কমিয়ে কত প্রত্যেক সেকেন্ডে কত, সেখানে 0.50 মিটার পার সেকেন্ডে কমাচ্ছে। তাহলে এখানে দেখে নাও দুটো ত্বরণ হবে, যখনই এইভাবে বৃত্তাকার পথে টার্ন নেবে দুটো ত্বরণ হবে, একটা হচ্ছে কি ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন এটি, ওকে, স্পর্শক বরাবর ত্বরণ পাবো, আর একটা হচ্ছে কি মানে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন অভিকেন্দ্র ত্বরণ। তাহলে এই দুটো ত্বরণ সৃষ্টি হবে। তাহলে যখনই কেউ এরকম বাঁক নেবে, তখনই বাঁক নেওয়ার সময় তখন সে যেই স্পিড দুটো হবে, যেই এই টার্নিং পয়েন্টটায় দুটো ত্বরণ সৃষ্টি হয়। একটা হচ্ছে যেই বৃত্তাকার পথে সে টার্ন করছে বা ঘুরছে, সেই বৃত্তাকার পথে একটা কেন্দ্রমুখী ত্বরণ সৃষ্টি হবে, সেটা বলা হয় কি সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন বা অভিকেন্দ্র ত্বরণ। আর একটা হচ্ছে কি ট্রানজেন্সিয়াল, অর্থাৎ যে বৃত্তাকার মুখ করে তার সোজাসুজি হবে, অর্থাৎ বেগের দিকে একটা ট্রানজেন্সিয়াল একটা অ্যাক্সিলারেশন হবে, দুটো ত্বরণ হবে। তাহলে রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন কী হবে দেখে নাও। আর এই ত্বরণটা কী মানটা দেখে নাও, আগে আমরা এসিটা বের করবো দেখে নাও। তাহলে প্রথমে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন, তাহলে হচ্ছে এসি ইকুয়াল টু নর্মাল জানি v²/r। তাহলে v² মান কত আছে দেখে নাও 7.5 তার হোল স্কোয়ার বাই আর হচ্ছে কত 80। তাহলে দেখে নাও বলতে পারি কি 7.5 ইন্টু, বা এখানে আমি রেখে দিচ্ছি, এটা আমরা পরে ক্যালকুলেট করে নেবো। এসি ইকুয়াল টু পেলাম কত 7.5 তার হোল স্কোয়ার বাই 80, এটা ওকে, এটা পেলাম। এবার ট্যানজেন্সিয়াল এটি ইকুয়াল টু কত হবে দেখে নাও, এখানে ত্বরণটা বলে দিয়েছে, সেটা কি দেখে নাও, বলে যে কি ব্রেক কষার ফলে যেই বেগ রিডিউস হচ্ছে, দেখে নাও কত বলছে 0.50 মিটার পার সেকেন্ড এভরি সেকেন্ড, মানে এটি ইকুয়াল টু 0.50 পার সেকেন্ড, এক সেকেন্ড। তাহলে হচ্ছে কত এটি ইকুয়াল টু 0.50 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন কত হবে দেখে নাও। তাহলে এখানে অপশানটা কী দিয়েছে দেখে নাও, আগে আমরা অপশানটা লিখে নিই, এখানে অপশানটা তোমরা দেখে নাও, নিজেরাও প্র্যাকটিস করার চেষ্টা করো যে অপশানটা তোমাদের মিলছে কি না। অপশানগুলো দেখে নাও, অপশান এ কী বলছে দেখে নাও 0.68 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অপশান বি, ওকে, অপশান বিটা কী বলছে দেখে নাও 0.86 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অপশান সিটা কী বলছে দেখে নাও, অপশান সি বলছে 0.56 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর অপশান ডিটা বলছে দেখে নাও, অপশান ডি হচ্ছে কি 0.76 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওকে, এটা। তাহলে সঠিক উত্তরটা কত হবে দেখে নাও, আমরা এটি পেয়ে গেলাম আর এসি পেয়ে গেলাম। তাহলে রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন সেটা কত হবে দেখে নাও, সেটা হচ্ছে কি এ ইকুয়াল টু রুট অফ এসি তার হোল স্কোয়ার প্লাস এটি তার হোল স্কোয়ার। অর্থাৎ এটি যেটা আছে তার হোল স্কোয়ার হবে আর এসির স্কোয়ার হবে, অর্থাৎ এখানে আমরা বলতে পারি রুট অফ v² মানে দেখে নাও, এটাকে v² একসঙ্গে করা যায়, দেখে নাও এটা কীভাবে করা যায় 75 তো 75 শর্ট ট্রিক দেখে নাও কীভাবে করবে, 5 5 25, ওকে, 5 5 25, 7 1 8, ওকে, 7 8 56, 56, তাই দুটো পর দশমিক 56.25 অ্যাকচুয়ালি এটা উপরে হবে কি এসি ইকুয়াল টু 56.25/80। তাহলে এখানে যদি বসে দিই 56.25/80 তার হোল স্কোয়ার প্লাস এটির মান কত দেখে না, এটি হচ্ছে 0.50 তার হোল স্কোয়ার। তা দেখে নাও এটা যদি ক্যালকুলেট করা যায় এটা আসবে দেখে নাও এ ইকুয়াল টু 0.86 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটা আসবে। অর্থাৎ এখানে অপশানটা দেখে নাও অপশান বি, তোমরা এটা নিজেরা করার চেষ্টা করো, তোমাদের অপশানটা আসছে কি না ভালো করে চেক করবে। এখানে আর একটা বিষয় আছে দেখে নাও, এখানে বেগটা কি রিডিউস করছে, এখানে আমি সাইনটা দিতে ভুলে গেছি, যেখানে দেখে নাও বলেছে কি যে 0.50 মিটার পার সেকেন্ড বেগটা পার সেকেন্ডে রিডিউস হচ্ছে, রিডিউস বা কমে যাচ্ছে, মানে হচ্ছে কি মাইনাস হবে, এটা মাইনাস সাইন হয়ে যাবে, ওকে, এখানে একটা মাইনাস সাইন হয়ে যাবে, কিন্তু এখানে অ্যান্সারে কোনো ডিফেক্ট হবে না, অ্যান্সারটা কি আগে, কারণ -0.5 স্কোয়ার মানে ওটাই আসবে। তার মানে এখানে শুধু মাইনাস দেবে কেন, রিডিউস করার জন্য, মেন কনসেপ্টের জন্য। নর্মালি তুমি নিটের জন্য বা জয়েন্টের জন্য করলে সেখানে তো তোমার থিওরি কেউ দেখতে আসছে না, তুমি সেখানে নিজে থেকে করতে পারবে, ওকে। তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। নেক্সট প্রবলেম দেখে নাও, নেক্সট 11 নম্বর প্রবলেমটা দেখে নাও কী আছে, এ স্টোন টাইড টু দ্য এন্ড অফ এ স্ট্রিং 100 সেমি, ওকে, একটা স্ট্রিং আছে, একটা তার আছে, তার একটা এন্ডে 100 সেন্টিমিটার তার আছে, তার এন্ডে একটা পাথরকে বাঁধা আছে, ওকে। লং ইজ ওয়াইল্ড ইন এ হরাইজন্টাল সার্কেল উইথ এ কনস্ট্যান্ট স্পিড, ইফ দ্য স্টোন মেক্স 14 revolution in 22 সেকেন্ড, দেন দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য স্টোন ইজ,
কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, দেখে না। কোশ্চেনটা বলেছে কি, একটা তার নিয়ে আছে, দেখে না। আমি এখানে একটা মুছে দিচ্ছি আগে। কোশ্চেন নাম্বার 11 কি বলে, দেখো না, একটা 100 সেন্টিমিটার একটা তার আছে, ওকে, 100 সেন্টিমিটার তার এখানটায় একটা পাথর বেঁধে ঘোরানো হয়েছে। তাহলে ঘোরালে কী হবে, সেটা বৃত্তাকার পথে ঘুরবে। ওকে, তাহলে সেটা কী করবে, বৃত্তাকার পথে ঘুরবে। তাহলে বৃত্তাকার পথে আমি ঘুরছি, ওকে, যে কোনো দিকে আমি বলতে পারি। ওকে, এ বৃত্তাকার পথে ঘুরছে, যার ব্যাসার্ধ তাহলে এখন হয়ে দাঁড়ালো কত, 100 সেন্টিমিটার। কারণ 100 সেন্টিমিটার তারটাকে নিয়ে আমি তারের কেন্দ্র থেকে আমি ঘোরাচ্ছি, ঘোরালে সেটা কী হবে, 100 সেন্টিমিটার একটা বৃত্তাকার পথ হবে। কত পথ ঘুরেছে দেখো না, নাম্বার অফ রেভলিউশন কত, 14 ঘুরেছে, কত টাইমটা কত হয়েছে, 22 সেকেন্ড। অর্থাৎ 22 সেকেন্ডে, দেখে নাও 22 সেকেন্ডে সে 14 পাক ঘুরেছে, এই পাকটা 14 বার ঘুরেছে। তারপরে কী বলেছে দেখে না, এখানটায় কোশ্চেনটা বলছে কি, দেন দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য স্টোন ইজ, তাহলে এখানে অ্যাক্সিলারেশন বা ত্বরণটা কত হবে, ত্বরণটা কত, অভিকেন্দ্র ত্বরণটা কত হবে। খুবই ইজি, দেখো না, অভিকেন্দ্র ত্বরণের ফর্মুলা কি, এ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর। ওকে, এ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর, বা আমরা এটা বলতে পারি ভি স্কোয়ার বাই আর, এটাও বসাতে পারি। তো তাহলে ওমেগা কী করে বের করবো দেখে নাও, আমরা তাহলে এখানে বলতে পারি ফ্রিকোয়েন্সিটা কত হচ্ছে, কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি কী ছিল, নিউ ইকুয়াল টু রেভলিউশন পার সাইকেল। ওকে, রেভলিউশন পার এতে, তাহলে আমরা এখানে তাহলে বসাতে পারি যে এখান থেকে আবর্তন, বাংলা লিখে দিচ্ছি, দেখেন আবর্তন সংখ্যা। ওকে, আবর্তন সংখ্যা বাই সময়। ওকে, কত সময় লেগেছে আবর্তন হতে, তাহলে এখানে দেখে নাও আবর্তন সংখ্যা কত হচ্ছে 14, টাইমটা কত লেগেছে দেখেন 22 সেকেন্ড। তাহলে এটা নিউ পেয়ে গেলাম। তাহলে আবার ওমেগা ইকুয়াল টু কী জানি, 2 পাই নিউ। ওকে, 2 পাই নিউ। তাহলে এখানে যদি মানটা বসিয়ে দিই, তাহলে বা ওমেগা ইকুয়াল টু 2 পাই ইন্টু 14/22। ওকে, 14/22। তাহলে এখানে দেখে নাও, বা এখানে যদি আমরা 2 পাইটাকেও ভেঙে দিই, এখানে কী হবে দেখে নাও, 2 ইন্টু 22/7, ভালো করে দেখে নাও, 2 ইন্টু পাই হচ্ছে কি 22/7 ইন্টু 14/22। তাহলে 22 কাটবে, 7 দুগুণে 14, 2। তাহলে ওমেগা ইকুয়াল টু কত হচ্ছে দেখে নাও, তাহলে 2 দুগুণে 4, 4 রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে ওমেগা পেয়ে গেলাম। দেখে না কত ইজিলি পেয়ে গেলাম। ওমেগা ইকুয়াল টু 2 পাই নি, ফর্মুলাগুলো ভালো এগুলো সবই থিওরিতে আমি আলোচনা করেছিলাম। যারা থিওরি দেখোনি অবশ্যই দেখবে, থিওরি যদি ভালোভাবে দেখে থাকো প্রত্যেকটা অঙ্কের কনসেপ্ট তুমি খুব সহজে বুঝতে পারবে। ওমেগা ইকুয়াল 2 পাই নিউটা বের করেন 14/22, কারণ আবর্তন সংখ্যা বাই সময় ছিল কম্পাঙ্কটা। ওকে, বা রেভলিউশন পার টাইম, তা 2 পাই নিউয়ের মানতে দেখে না 2 পাই বসালাম 14/22, পায়ের মান কি 22/7, তাহলে 22 গেল, 7 দুগুণে 14, 2 দুগুণে 4। তাহলে ওমেগা, তাহলে এই কত হবে দেখো, এ ইকুয়াল টু 4 তার স্কোয়ার ইন্টু আরটা কত দেখে নাও, এখানে যে এককটা মানে মান দিয়ে সেটা কিসে, সেন্টিমিটার না মিটার দেখে নাও। এখানে বলেছে কি মিটারে, দেখে নাও এখানে মিটারে বলেছিল। অপশানগুলো আমি লিখে দিচ্ছি, কী অপশান দিয়ে আছে এখানে। অ্যান্সারের অপশানটা দেখে নাও, অপশান এ। অপশান এটা কী বলেছে দেখে নাও, এখানে অপশান এটা বলেছে 16 মিটার পার সেকেন্ড। ওকে, সেকেন্ড স্কোয়ার। অপশান বিটা কী বলেছে দেখে নাও, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অপশান সিটা কী বলেছে দেখেন 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অপশান ডিটা কী বলেছে দেখেন 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে কত হবে দেখেন, তাহলে এখানে ব্যাসার্ধ বলছে কত, আর ইকুয়াল টু 100 সেন্টিমিটার, তখন আর ইকুয়াল টু কত 1 মিটার। আর ইকুয়াল টু কত হচ্ছে তাহলে 1 মিটার, তাহলে 1 মিটার হলে বসাবো 1, তাহলে 4 4 16, 16 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এ কত হচ্ছে 16 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ এখানে স্টোনটা যে ঘুরছে তাকে অভিকেন্দ্র বল যেটা হবে, সেই অভিকেন্দ্র যে ত্বরণটা হবে সেই ত্বরণটার মান হচ্ছে কত 16 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো, খুবই ইন্টারেস্টিং অঙ্কটা ছিল। কোশ্চেনটা ভালো করে বুঝবে এবং সেটাকে ফিগার আউট করার চেষ্টা করবে। যদি চিত্রতে বা ছবিতে রূপান্তর করতে পারো, সেই অঙ্কটা দেখবে অর্ধেক সমাধান হয়ে যায়। তারপরে স্টেপ বাই স্টেপ কী বের করতে বলেছে সেটা বের করবে। ওকে, তা নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট 12 নম্বর কোশ্চেনটা কী বলেছে দেখে নাও, এ সাইক্লিস্ট স্টার্টস ফ্রম দ্য সেন্টার ও
এর আগের মতো কোশ্চেনটা দেখে নাও, একটু আলাদা আছে, এখানে ডিফারেন্ট আছে, দেখে নাও। এ সাইক্লিস্ট স্টার্ট ফ্রম সেন্টার ও অফ এ সার্কুলার পার্ক অফ রেডিয়াস 1 কিলোমিটার অ্যান্ড মুভস অ্যালং দ্য পাথ ও পি আর কিউ ও অ্যাজ শোন ইন ফিগার ইফ দ্য মেনটেন কনস্ট্যান্ট স্পিড অফ 10 মিটার পার সেকেন্ড হোয়াট ইজ দ্য অ্যাক্সিলারেশন অ্যাট পয়েন্ট আর। খুবই সুন্দর কোশ্চেন দিয়েছে না, আর বিন্দুতে অ্যাক্সিলারেশনের মানটা কত হবে? খুবই সহজ। কোশ্চেন নাম্বার 12, ওকে, একই। তবে এই ছবিটা আমি বলবো একটু ভালো করে মনে রেখো, ছবিটা খুবই গুরুত্বপূর্ণ ছবি আছে। এটা পি, এটা কিউ, এখানে একটা আছে আর, পার্টিকেলটা এইভাবে যাচ্ছে, ওকে। ও পি আর কিউ ও এই পথে যাচ্ছে, একটা সাইকেল চালাচ্ছে। তাহলে এর ব্যাসার্ধটা কত বলে দেখো না, তার মানে আর ইকুয়াল টু ও পি ইকুয়াল টু ও কিউ ইকুয়াল টু 1 কিলোমিটার, ওকে, 1 কিলোমিটার বলে দিয়েছে, ওকে, 1 কিলোমিটার। ইফ দ্য মেনটেন কনস্ট্যান্ট স্পিড অফ 10 মিটার পার সেকেন্ড, এখানে স্পিডটা বলে দিয়েছে ভি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড, তাহলে অ্যাক্সিলারেশনটা কত হবে? এখানে বলেছে দেখে নাও, এখানে বলে দিয়েছে হোয়াট ইজ দ্য অ্যাক্সিলারেশন অ্যাট পয়েন্ট আর। এই আর বিন্দুতে ত্বরণ কত হবে? এই ত্বরণটার মান কত? সহজে এর ডাইরেকশনটা কোন দিকে হবে? কেন্দ্রের দিকে। ত্বরণটা সর্বদা কেন্দ্রের দিকে, যে কোনো বিন্দু থাকুক, পার্টিকেলটা আমি যে কোনো জায়গায় ধরতে পারি, কিন্তু তার ত্বরণের অভিমুখটা কোন দিকে হবে? সর্বদা কেন্দ্রের দিকে। এবং এর মান কত হবে দেখো না, এর মান হচ্ছে কি এ ইকুয়াল টু আমরা সর্বদা বের করবো কি ভি স্কোয়ার বাই আর, ওকে, ভি স্কোয়ার বাই আর। তাহলে এখানে দেখে নাও, তাহলে ভি আর এর মান কত? 1 কিলোমিটার, মানে হচ্ছে কি 100 বা 1000, ওকে, 1000 মিটার। 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার। তাহলে এখানে ভি স্কোয়ার, ভি এর মান দেখে নাও 10 আছে, 10-এর স্কোয়ার বাই 1000। তাহলে এখানে 10 মানে কি 100 বাই 1000, 0 0 0 0 কাটলো, তাহলে 1/10 ইকুয়াল টু 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এ ইকুয়াল টু 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সিম্পল আছে, শুধু অঙ্কটাকে যাতে তোমরা ভুল বোঝো সেইভাবে এত রকম জিনিস দিয়ে আছে, কিন্তু অঙ্কটা খুবই ইজি। মেন এক আর বিন্দুতে অভিজ্ঞতা ত্বরণের মান বের করতে বলেছে। যে কোনো বিন্দুতে পার্টিকেল একটা বৃত্তাকার পথে যে কোনো বিন্দু থাকলে সেখানে হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ কাজ করবে, সেটা সর্বদা কেন্দ্র দিয়ে কাজ করবে, আর এর মান সর্বদা ধ্রুবক। এর আগে কোশ্চেনগুলোতে ডিসকাস করেছি, সেই মানটা হবে কি ভি স্কোয়ার বাই আর বা ওমেগা স্কোয়ার বাই আর, ওকে। এই মানটা ভি এর মান বলে দিচ্ছে, ডাইরেক্ট ফর্মুলা বসে আমার মানটা বসিয়ে দেবো, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট 13 নম্বর কোশ্চেনে দেখো কী আছে। অ্যান ইনসেক্ট, ভালো কথা, অ্যান ইনসেক্ট ট্র্যাপড ইন এ সার্কুলার গ্লোবস, একটা বৃত্তাকারেতে মানে বদ্ধ হয়ে গেছে বা একটা গোলকের ভিতরে আছে, অফ রেডিয়াস 12 সেন্টিমিটার মুভস অ্যালং দ্য গ্লোব স্টেডিলি অ্যান্ড completes 7 revolution in 100 সেকেন্ড। দ্য লিনিয়ার স্পিড অফ দ্য ইনসেক্ট ইজ, রৈখিক বেগটা কত হবে দেখেন, খুবই সহজ আছে। কোশ্চেন নাম্বার 13, তাহলে একটা বৃত্তাকার পথে একটা ইনসেক্ট আটকে গেছে, ওকে, ট্র্যাপ হয়ে গেছে। তাহলে সেখানে কি বলে দেখে নাও, এখানটা বলেছে এর ব্যাসার্ধ রেডিয়াসটা কত বলেছে দেখো, আর ইকুয়াল টু, এই যে এর ব্যাসার্ধটা বলেছে দেখো, আর ইকুয়াল টু 12 সেন্টিমিটার, ওকে, 12 সেন্টিমিটার বলে দিচ্ছে, ওকে, 12 সেন্টিমিটার। তারপর দেখে নাও মুভস অ্যালং দ্য গ্লোব স্টেডিলি অ্যান্ড কমপ্লিট 7 রিভলিউশন ইন 100 সেকেন্ড। 7 রিভলিউশন করেছে দেখে না, খুবই ইজিলি আমরা বলতে পারি, আমরা নর্মালি বলতে পারি কি, এটা যদি আর হয় ভি ইকুয়াল টু 2 পাই আর বাই ক্যাপিটাল টি, তাই না। এখানে দেখে নাও বলেছে কত দেখ, কোশ্চেনে দেখে নাও, এখানে বলেছে কি যে 7টা রিভলিউশন করেছে, তাহলে নাম্বার অফ রিভলিউশন ইকুয়াল টু 7, আর টাইমটা টোটাল টাইমটা লিখেছে দেখে নাও কত, 100 সেকেন্ড, 100 সেকেন্ড। তাহলে অপশানগুলো আমি লিখে দিচ্ছি পাশে, যাতে করে তুমি গেস করো বা নিজেতে করার চেষ্টা করবে। অপশানটা দেখে নাও, অপশান এ, অপশান এটা কী বলেছে দেখে নাও, অপশান এ ইকুয়াল টু 4.3 মিটার পার সেকেন্ড। অপশান বি, অপশান বিটা কী বলে দেখে নাও, 5.3 মিটার পার সেকেন্ড। অপশান সি, অপশান সিটা কী বলে দেখে নাও, 6.3 মিটার পার সেকেন্ড। অপশান ডি, অপশান ডিটা কী বলে দেখে নাও, 7.3 মিটার পার সেকেন্ড, ওকে। এবার দেখে নাও, এবার লজিকটা কী দেখে নাও, একটা ইনসেক্ট এই একটা গোলপের মধ্যে এর মধ্যে আটকে গেছে, এবারে সেটা কি মুভ করছে, ব্যাসার্ধ কত বলেছে 12 সেন্টিমিটার।
তাহলে সে 7 বার মুভ করেছে, তার সময় লেগেছে 100 সেন্টিমিটার। তাহলে লিনিয়ার স্পিড কত, ভিটার মান কত হবে? খুবই ইজিলি করা যাবে এটা। আমরা যখন নর্মাল জানি ভি ইকুয়াল টু যে এস বাই টি, তাই না? এস বাই টি, এস হচ্ছে কি টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স। আমরা যদি স্পিড বের করতে যাই, তাহলে একবার দেখে নাও, একবার ঘুরলে দূরত্ব কত অতিক্রম করে? 2 পাই আর। ভালো করে বোঝার চেষ্টা করো। একবার যদি কোনো পার্টিকেল একটা বৃত্তাকার আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে একবার ঘুরে আসলে একটা পূর্ণ আবর্তনের জন্য সে কতটা দূরত্ব অতিক্রম করে? 2 পাই আর। এখানে বলছে কি 7 রেভলিউশন, 7 বার ঘুরে এসছে। তা 7 বার ঘুরলে কতটা দূরত্ব অতিক্রম করবে সেখানে? তাহলে আমরা বলতে পারি ডি ইকুয়াল টু বা এস ইকুয়াল টু 7 ইন্টু 2 পাই আর। 7 বার জন্য, একবার জন্য 2 পাই আর, 7 বার জন্য 7 2 পাই আর। এর ক্ষেত্রে টোটাল টাইমটা কত লেগেছে? 100 সেকেন্ড। তাহলে ভি এর মান কত, স্পিডটা কত? তাহলে বলতে পারি ভি ইকুয়াল টু 7 ইন্টু 2 পাই আর বাই 100। তাহলে এবার দেখে নাও এর মানগুলো কী হবে। তাহলে ইকুয়াল টু 1/100 দিলাম এখানটায়, ইন্টু 1/100 ইন্টু 7 ইন্টু 2 ইন্টু পাই হচ্ছে 22/7 ইন্টু আর এর মান কত আছে দেখে নাও, আর এর মান 12। ব্যাস হয়ে গেল, খুবই ইজি। তাহলে এখানে দেখে নাও এটা পেয়ে গেলাম। তাহলে কাটাকুটি করবো, দেখো 7 7 যাবে এখানে, দেখে নাও বাদ বাকি 100 আমি কাটাকুটি করবো না, কারণ উপরে গুণ করে দেবো, দেখেন খুব সহজে হয়ে যাবে। তাহলে 22 দুগুণে দেখে নাও, 22 দুগুণে 22 আর 22 দুগুণে 44, তা 44 আর 12 দেখে নাও, 22 দুগুণে 44, 44 আর 12 44 আর 12 কত হচ্ছে দেখে নাও, 4 দুগুণে 8, 4 দুগুণে 8 ইন্টু 4 4, তার মানে হচ্ছে কি 8 8 আর 4 12, 2 হাতে 1 5। তাহলে উপরে কত হচ্ছে দেখে নাও 528/100, তার মানে কত হচ্ছে 5.28। তাহলে এটা নিয়ার অ্যাবাউট, তাহলে ভি ইকুয়াল টু আমার নিয়ার অ্যাবাউট বলতে আর কি 5.3 মিটার পার সেকেন্ড। তাহলে দেখে নাও কোন অপশানটা মিললো, দেখে নাও এখানে কোন অপশানটা মিললো, এখানে দেখে নাও অপশান বি, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। দেখে নাও 5.3। কনসেপ্টটা দেখে নাও খুব শর্টে হয়ে যাবে এগুলো, এই কনসেপ্টটা ইউজ করলে। একবার এক পাক ঘুরলে কত 2 পাই আর যায়, 7 বার ঘুরেছে 7 2 পাই আর হবে, সময় লেগেছে 100, স্পিড খুব ইজিলি বেড়ে যাবে। টোটাল দূরত্ব 7 × 2 পাই আর ডিভাইড বাই 100, সেটাতে যা বেরোবে সেটাই উত্তর হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 14 নম্বর কোশ্চেনটা দেখে নাও, এবং লাস্ট এই কোশ্চেনটা আছে খুবই গুরুত্বপূর্ণ, আছে পুরো থিওরির উপরে বেস করে। এনসিআরটি যে থিওরি তোমাদের বুঝিয়েছিলাম সেই থিওরির উপরে বেস করেই কিন্তু প্রত্যেকটা অঙ্ক আছে। যারা যারা থিওরির ভিডিও দেখেছো তারা খুব সহজে আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো, আর যারা থিওরি দেখোনি তাদের বলবো অবশ্যই তোমরা থিওরি ভিডিও দেখবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ওকে, 14 নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে। এ পার্টিকেল ইজ মুভিং উইথ এ ইউনিফর্ম স্পিড ভি ইন এ সার্কুলার পাথ অফ রেডিয়াস আর উইথ দ্য সেন্টার অ্যাট ও। When the particle moves from a point P to Q on the circle such that POQ equal to theta, then the magnitude of the change in velocity is, অপশানগুলো কী কী বলেছি দেখে নাও। কোশ্চেনটা আমি আরও ডিটেলসে তোমাদের বুঝিয়ে দেবো। কোশ্চেন নাম্বার 14 কী বলেছে দেখে নাও। এখানে বলেছে কি একটা পার্টিকেল আছে, একটা পার্টিকেল মুভ করছে, ওকে, এই বৃত্তাকার পথ, ওকে, এখানে দেখে নাও। তাহলে এখানে কি বলছে দেখে নাও, বলছে কি when a particle moves from P to Q, এখান থেকে একটা দেখো না পার্টিকেল, এখান থেকে আর কেন্দ্র আছে, এখান থেকে সে এই দিকে মুভ করছে, এখান থেকে আবার এখানে এসছে, ওকে, এখানে তারপর কেন্দ্রেতে থিটা কোণ উৎপন্ন করছে, এটাকে পি বিন্দু, এটাকে কিউ বিন্দু বলা আছে। তাহলে এর বেগ কোন দিকে বরাবর, এই স্পর্শক বরাবর, এটাকে আমি V1 বলছি, আর এই দিক বরাবর বলে কী হবে V2 হবে। ওকে, তাহলে এখানে কি বলেছে এখানে কেন্দ্র, দেন দ্য ম্যাগনিটিউড অফ দ্য চেঞ্জ ইন ভেলোসিটি, তাহলে ভেলোসিটির পরিবর্তনটা কত সেই ভেলোসিটিটা বের করতে বলেছে। এখানে এটা পুরো বেসিক যে থিওরি ছিল সেটাই। অপশানগুলো দেখেন কী বলেছে, অপশান এ, অপশান এ কী বলছে দেখেন, অপশান এ ইকুয়াল টু 2v সাইন 2 থিটা। অপশান বি, অপশান বি কী বলছে দেখেন 0 0। অপশান সি, অপশান সিটা কী বলছে দেখেন 2v সাইন থিটা বাই 2। অপশান ডি, অপশান ডিটা কী বলছে দেখেন 2v কস থিটা বাই 2। দেখে নাও এটা খুবই সহজ আছে। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও। তাহলে এখান থেকে বলতে পারি কি, এই ছবিটা দেখে নাও, এটা আমি বুঝিয়েছিলাম। তাহলে এখান থেকে যদি আমরা ছবিটা আমি এখানে আঁকছি, এখানে ছবিটা আঁকলে তবেই বোঝা যাবে ভালো করে।
তাহলে এই ছিল, আর এই পয়েন্ট এইদিকে বেগ ছিল। ওকে, আর এটা থিটা। তাহলে এখান থেকে আমি একটা নিয়েছিলাম যে এখানে দেখো V1টা ছিল এদিকে, V2 ছিল এদিকে, তাহলে এই দিকে হচ্ছে কি দেখো V1-এর অভিমুখ, আর এই দিক বরাবর কী ছিল দেখো V2-র অভিমুখ। ওকে, আর এই দিক ছিল কি রেজাল্টেন্ট ভেলোসিটি ডেল্টা ভি। দেখেন আমরা ধরেছিলাম এটা ডেল্টা ভি ধরেছিলাম, সেখান থেকে এটা আমরা ক্যালকুলেশনও করেছিলাম। ক্যালকুলেশন করে কী পেয়েছিলাম দেখো, ডেল্টা ভি ইকুয়াল টু রুট অফ V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার মাইনাস 2 V1 V2 কস থিটা। এটাকেও ডেল্টা থিটা ধরেছিলাম, কিন্তু ডাইরেক্ট আমরা থিটা ধরলাম। দেখেন এটা হচ্ছে রেজাল্টেন্ট, এটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে, তাহলে রেজাল্টেন্ট এটা যেহেতু ডেল ভি নিয়েছি, তাহলে এই দুটোর মাইনাস হবে, এটা হচ্ছে থিটা। এখানে কোশ্চেনটা কী বলেছে, এখানে কোশ্চেন বলছে কি দেখ, এখানে এদের মধ্যে যে ভেলোসিটি আছে সেটা কনস্ট্যান্ট, এ পার্টিকেল ইজ মুভিং উইথ এ ইউনিফর্ম স্পিড ভি। ওকে, তার মানে এখানে বলে দিয়েছে V1 ইকুয়াল টু V2 ইকুয়াল টু ভি। প্রত্যেকটা এরা ইউনিফর্ম সার্কুলার মোশনে মুভ করছে, প্রত্যেকটার বেগ কি সমান আছে। তাহলে বেগ যদি সমান থাকে তাহলে ডেল্টা ভি এর মান কত হবে, তাহলে বা বলতে পারে ডেল্টা ভি ইকুয়াল টু রুট অফ ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2 ভি স্কোয়ার, কারণ ভি স্কোয়ার হয়ে যাবে কস থিটা। তাহলে এখান থেকে পাচ্ছি কত দেখানো, ইকুয়াল টু রুট অফ 2 ভি স্কোয়ার মাইনাস 2 ভি স্কোয়ার কস থিটা। তাহলে এখান থেকে যদি কমন নিয়ে নিই, রুট অফ 2 ভি স্কোয়ার আমি কমন নিলাম, কমন যদি থাকছে কত দেখেন 1 মাইনাস কস থিটা, এটা থাকছে দেখেন ডেল্টা ভি ইকুয়াল টু কথা আছে রুট অফ 2 ভি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস কস থিটা। এবারে এখানে আমরা একটা ত্রিকোণমিতি ফর্মুলাটা প্রয়োগ করব। তাহলে প্রয়োগ করলে কী হবে দেখে নাও, আমরা জানি কি 1 মাইনাস কস থিটা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে ওটাই বসাবো। তাহলে ডেল্টা ভি ইকুয়াল টু রুট অফ 2 ভি স্কোয়ার ইন্টু 1 মাইনাস কস থিটা মানে কি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তার মানে দেখো না এই দুটো দুইয়ের জন্য একটা 2, ভি স্কোয়ার জন্য ভি, আর সাইন স্কোয়ার থিটা বাই 2 মানে 2 মানে হচ্ছে কি সাইন থিটা বাই 2। তার মানে আলটিমেট পেলাম কি 2v সাইন থিটা বাই 2, এটা হচ্ছে অ্যান্সার। অঙ্কটা কিন্তু খুবই কনসেপচুয়াল আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। এর অপশানটা হচ্ছে দেখুন অপশান সি, তাহলে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে ভালো করে দেখেন এইটা হচ্ছে বেসিক থিওরি, সেই থিওরির উপরে পুরো অঙ্কটা আছে। তো যে অঙ্কটা বোঝালাম তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে আজকে দেখুন টোটাল 14টা অঙ্ক তোমাদের সমাধান করলাম। যে অঙ্কগুলো সমাধান করেছি কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। ভিডিওতে অবশ্যই লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।